সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা। সেই সঙ্গে শুভেচ্ছা যারা দূর থেকে আগ্রহের সহিত অনলাইনে আমার ক্লাস ফলো করছে সেই সব ফলোয়ার্সদেরকে। যা হোক, আমি তোমাদেরকে বলেছি সবাইকে স্যানিটাইজার দিয়ে হাত স্প্রে করে নিতে দিয়েছো তো না? হ্যাঁ দিয়েছো, আমিও আমার হাত স্পর্শ করে নিলাম। এবারে তোমরা প্রত্যেকে তোমাদের নিজ নিজ মাস্ক করে নাও, মাস্ক করে নাও, কারণ সবার আগে নিরাপত্তা, তারপর পড়াশোনা বা অন্য কিছু। যা হোক, তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে একটা কথা লিখেছেন, দেখছো? ঘরের বাইরে যাব না, সংক্রমিত হব না। বুঝতে পারছো কথাটার মানে কি? তোমরা জানো সারা দেশে, সারা বিশ্বে মহামারী, করোনা মহামারী বিরাজ করতেছে, বিদ্যমান। অনেক দেশে সংক্রমণ বাড়ার পর কমে গিয়েছিল, আবার নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তো ঘরের বাইরে গেলে কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হয়, একজন থেকে আরেকজনের মধ্যে সংক্রমিত হয়। তো যে কারণে আমরা ঘরের বাইরে যাব না, সংক্রমিত হব না। যাক, আজকে তোমরা ষষ্ঠ শ্রেণী, তোমাদের বিজ্ঞান বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা সবাই জানো তো, আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ? ফিতা। আচ্ছা আচ্ছা, ফিতা। এটা হচ্ছে পরিমাপক বা মাপক ফিতা। আচ্ছা, এটা দিয়ে কি করা হয়? কোনো কিছু মাপা হয়। কোনো কিছু কি মাপা হয়? দৈর্ঘ্য মাপা হয়। আর এই মাপাটাকে কি বলে? পরিমাপ বলে, পরিমাপ। ধন্যবাদ। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। এটা এই অধ্যায়, প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। এটি নিয়ে আমি তোমাদের আজকে আলোচনা করব। তো শুরুতে আসো, আমরা অধ্যায়ের নাম ডিসকাশন করি, বৈজ্ঞানিক প্রক্রিয়া। বৈজ্ঞানিক প্রক্রিয়া কি? পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে বৈজ্ঞানিক উপায়ে যে প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাকে বৈজ্ঞানিক প্রক্রিয়া বলে। আমি আবার বলছি, পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞানসম্মত উপায়ে যে সমস্যা সমাধানের প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাকে বৈজ্ঞানিক প্রক্রিয়া বলে। তো এটা বিষয় বিজ্ঞান। তার আগে জানা উচিত বিজ্ঞান। বিজ্ঞান কি? বি শব্দের অর্থ বিশেষ, জ্ঞান শব্দের অর্থ জ্ঞান, অর্থাৎ বিজ্ঞান শব্দের অর্থ বিশেষ জ্ঞান। আর বিজ্ঞানের সংজ্ঞা কি? পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞানকে বিজ্ঞান বলে। তাহলে তোমরা দেখো, এই বৈজ্ঞানিক প্রক্রিয়ার কথার মধ্যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ, বিজ্ঞানের সংজ্ঞার মধ্যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ, তার মানে বিজ্ঞান যেখানেই থাকবে, বিজ্ঞান কথাটা যেখানে থাকবে সেখানে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ কথাটা জড়িত। তো যাক, আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়া জানলাম। পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞানসম্মত উপায়ে কোনো সমস্যা সমাধানের প্রক্রিয়াকেই বৈজ্ঞানিক প্রক্রিয়া বলে। এখানে আরেকটা জিনিস আছে, পরিমাপ। পরিমাপ কাকে বলে? এই যে তোমরা বললা কোনো কিছু মাপাটাকে পরিমাপ বলে, শুধু কি মাপলে পরিমাপ হয়? না, কোনো কিছুর পরিমাণ নির্ধারণ করে তাকে এককের সাহায্যে প্রকাশ করাকে পরিমাপ বলে। তো আমরা প্রথমে বৈজ্ঞানিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। তাহলে বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞানসম্মত উপায়ে কোনো সমস্যা সমাধানের প্রক্রিয়াকে বৈজ্ঞানিক প্রক্রিয়া বলে। এই বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ আছে কিন্তু। কয়টি ধাপ? 8টি ধাপ। 8টি। তাহলে 8টি ধাপ আছে। যথা 1 নম্বর হচ্ছে প্রশ্ন বা সমস্যা নির্বাচন। আগে সমস্যাটা কি সেটা নির্বাচন করতে হবে। 2 বিদ্যমান তথ্য সংগ্রহ, ওই সমস্যার আলোকে তথ্য সংগ্রহ করতে হবে। 3 সম্ভাব্য ফলাফল, একটা সম্ভাব্য ফলাফল দাঁড় করাতে হবে তথ্য সংগ্রহ করে। 4 পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ, কিছু উপকরণ জোগাড় করতে হবে। 5 পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ, মানে
পরে উপাত্ত সংগ্রহ করে নিতে হবে। 6 প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ। 7 সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন, অর্থাৎ এখন যে ফলাফলটা পাওয়া গেল আগের ফলাফলের সাথে মিলল কিনা, গ্রহণ করা যায় নাকি বর্জন করা যায়। এবং 8 নম্বরে ফল প্রকাশ, অর্থাৎ আগের ফলাফল এবং পরের ফলাফল যদি মিলে যায় তাহলে সে ফলটা কার্যকরী ফল এবং এটা প্রকাশ করা। এই হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া, তার 8টি ধাপ। এই 8টি ধাপ সম্পন্ন করার মাধ্যমেই আমরা কি করব, কোনো বৈজ্ঞানিক প্রক্রিয়া আমরা কোনো সমস্যার সমাধান করব। এর সাথে আবার জড়িত এই যে 8টি ধাপ সম্পন্ন করার মাধ্যমে কোনো সমস্যা সমাধান করা বা কোনো কিছু আবিষ্কার উদ্ভাবন করা, সেটিকে বলা হয় আবার পরীক্ষণ। এই যে বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে সুনির্দিষ্ট ধাপে কোনো সমস্যার সমাধান করাকেই পরীক্ষণ বলে। এই পরীক্ষণের জন্য প্রথমত আমাদেরকে কি করতে হবে, একটা সমস্যা নির্বাচন করতে হবে, তারপর তথ্য সংগ্রহ করতে হবে, তারপর আনুমানিক বা একটা অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তারপর পরীক্ষণের পরিকল্পনা করতে হবে আমি কিভাবে কাজটা করব, তারপর পরীক্ষণটা সম্পন্ন করতে হবে, তারপর সম্পন্ন করার ক্ষেত্রে যে তথ্যগুলো বা উপাত্তগুলো পাওয়া যাবে সেগুলো বিশ্লেষণ করতে হবে এবং লাস্টে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং ফল প্রকাশ করতে হবে। এই হচ্ছে পরীক্ষণ। এখন আমরা চলে যাই, মানে বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরীক্ষণ নিয়ে আলোচনা করলাম। এবারে আমি আলোচনা করব পরিমাপ নিয়ে। আমি পরিমাপের সঙ্গে আগেই বলছি পরিমাপ কাকে বলে। কোনো কিছুর পরিমাণ নির্ধারণ করে তাকে এককের সাহায্যে প্রকাশ করাকে পরিমাপ বলে। মনে করো এই যে মাপক ফিতাটা আছে, টেপও বলা হয়, এটা দিয়ে আমি আমার উচ্চতা মাপবো, আমার উচ্চতা আমি মাপবো। ফিতাটা আছে 5 ফিট, এর চেয়ে আরেকটু বেশি, ধরো 5.5। এখন আমি যদি আমার উচ্চতা মেপে বলি 5.5, তাহলে কি হবে? হবে না। তাহলে এই যে 5.5 পরিমাণটা নির্ধারণ করলাম, করে এটাকে একটা এককের সাথে প্রকাশ করতে হবে, কি 5.5 ফিট বা 5 ফিট 6 ইঞ্চি। এই কারণেই কোনো কিছুর পরিমাণ নির্ধারণ করে তাকে এককের সাথে প্রকাশ করাকে পরিমাপ বলে। আচ্ছা, এই যে একক, তাহলে কি এখানে একক কথাটা আসবে, একক একক কি? কোন রাশির পরিমাণ নির্ধারণ করে তাকে যে ন্যূনতম বা ক্ষুদ্রতম মানের সাহায্যে প্রকাশ করা হয় তাকে একক বলে। আবার বলছি, কোন রাশির পরিমাণ নির্ধারণ করে তাকে যে ক্ষুদ্রতম মানের সাহায্যে প্রকাশ করা হয় তাকে একক বলে। তাহলে একক তোমরা জানলাম। এখন এই একক নির্ণয়ের আবার পদ্ধতি আছে। একক নির্ণয়ের পদ্ধতি, একক নির্ণয়ের পদ্ধতি 3টি, যথা 1 নম্বরে এমকেএস পদ্ধতি, আমি ইংরেজি লিখি এমকেএস পদ্ধতি। 2 নম্বরে সিজিএস পদ্ধতি এবং 3 নম্বরে এফপিএস পদ্ধতি। প্রথমে আসো, এখানে 3টে করে জিনিসের রাশি আছে। এমকেএস পদ্ধতি, তাহলে এমকেএস পদ্ধতি এটা হলো মিটার কেতে কিলোগ্রাম এস সেকেন্ড, মিটার কিলোগ্রাম সেকেন্ড পদ্ধতি। তাহলে মিটার হলো দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্য মেপে যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে মিটার একক হবে, সেটা দৈর্ঘ্যের একক মিটার। ভর মেপে যদি আমি কিলোগ্রাম এককে প্রকাশ করি তাহলে কিলোগ্রাম, এবং সময়ে সেকেন্ডের সাথে প্রকাশ করি তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক সেকেন্ড। এই 3টে জিনিসের একক নিয়ে এই পদ্ধতিটার নাম হচ্ছে এমকেএস পদ্ধতি। তারপর সিজিএস পদ্ধতি, দৈর্ঘ্য মেপে সেন্টিমিটার, ভর মেপে গ্রাম এবং সময় হলো সেকেন্ড। এই পদ্ধতির নাম হচ্ছে সিজিএস পদ্ধতি। এবং এফপিএস পদ্ধতি, দৈর্ঘ্য মেপে ফুট এবং ভর মেপে পাউন্ড এবং সময় মেপে যদি সেকেন্ডের সাথে প্রকাশ করি তখন তাকে বলা হয় এফপিএস পদ্ধতি। এখন আসো, এই যে এখন কোন দেশ যদি কোনো কিছু রাশি পরিমাপ করে এমকেএস পদ্ধতিতে, কোন দেশ যদি পরিমাপ করে এফপিএস পদ্ধতিতে, কোন দেশ পরিমাপ করে যদি সিজিএস পদ্ধতিতে, তাহলে কি হবে? তাহলে বিভিন্ন দেশের পরিমাপটা বিভিন্ন রকম হবে, বুঝতে অসুবিধা হবে বা জটিলতার সৃষ্টি হবে। এই কারণে সারা বিশ্বব্যাপী এই পরিমাপের একটি আন্তর্জাতিক স্বীকৃত পদ্ধতি আছে, যেটিকে বলা হয় কি এসআই পদ্ধতি, যেটাকে আমরা বলতে পারি সিস্টেম আইটি ইন্টারন্যাশনাল, সিস্টেম ইন্টারন্যাশনাল অথবা
ইউনিট, দেখো ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, আন্তর্জাতিক পদ্ধতি অফ ইউনিট, এককের আন্তর্জাতিক পদ্ধতি। তখন এই এসআই পদ্ধতিতে হচ্ছে সারা বিশ্বব্যাপী স্বীকৃত। তো যা হোক, এখন তো এই একক নির্ণয়ের পদ্ধতি নিয়ে আমি আলোচনা করলাম। এখন এই একক কয় প্রকার? যদি কোনো রাশির পরিমাণ নির্ধারণ করে তাকে একটি মাত্র এককের সাহায্যে প্রকাশ করা হয়, সেটাকে বলা হয় মৌলিক একক। মৌলিক একক অর্থাৎ যেমন ভরের যদি একটি মাত্র একক হয় কিলোগ্রাম, ভরের একক কিলোগ্রাম। তারপর হচ্ছে দৈর্ঘ্যের একক হচ্ছে ফুট। তাহলে কোন একটি করে রাশি যদি একটি মাত্র একক হয়, একটি মাত্র এককের সাথে প্রকাশ করা হয়, তখন এটাকে বলা হয় কি? মৌলিক একক। আবার রাশি যদি মানে একটি রাশির যদি একাধিক এককের সাথে প্রকাশ করা হয়, যেমন আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ মাপি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা যদি মিটার মিলে যদি বর্গ মিটার হয়, অথবা দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এখানে এই মিলে যদি ঘনমিটার হয়, তাহলে একাধিক মানে এককের সমন্বিত রূপ হয়, তাহলে সেটা হচ্ছে যৌগিক একক বা লব্ধ একক। তাহলে একক হচ্ছে দুই প্রকার, মৌলিক একক এবং যৌগিক বা লব্ধ একক। এখন এই পরিমাপ নির্ণয়ের পদ্ধতিগুলোর সাহায্যে আমরা কোনো কিছু পরিমাণ নির্ধারণ করব। যেমন ভরের এককে যদি আমরা ক্ষুদ্রতম একক গ্রামে প্রকাশ করি, তাহলে এই গ্রাম 1 গ্রাম 2 গ্রাম করে 1000 গ্রামে হবে 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম বা 1 কেজি। এখন এই কেজিকে যদি 1 কেজি 2 কেজি করে 100 কেজিতে হবে 1 কুইন্টাল। আবার 1 কুইন্টাল 2 কুইন্টাল করে, তাহলে 10 কুইন্টাল হলে অর্থাৎ 1000 কেজিতে 110 গুণ 1000 কেজিতে হবে 1 মেট্রিক টন। তাহলে 1 মেট্রিক টন সমান কত কুইন্টাল, 1 কুইন্টাল সমান কত কেজি, 1 কেজি সমান কত গ্রাম, আমরা এগুলোকে গুণ করে বের করতে পারবো। ঠিক আছে, এবারে আসো দৈর্ঘ্যের পরিমাপ। এই দৈর্ঘ্য যে আমরা পরিমাপ করব, এর যে তিনটা পদ্ধতি, লাস্টে আন্তর্জাতিক পদ্ধতি হচ্ছে এসআই পদ্ধতি, এটা কিভাবে আসলো? অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে যে দৈর্ঘ্যের মিটারটা যে আবিষ্কার হয়, ঠিক আছে, তোমরা জানো যে 1875 সালে অনেকগুলো বিজ্ঞানী আর কি বা শিক্ষার্থী তারা একত্রে বসে এই দৈর্ঘ্য পরিমাপ কিভাবে পরিমাপ করা একক নির্ধারণ করা যায়, তারা প্লাটিনিয়াম এবং ইরিডিয়াম মিশ্রিত ধাতুর তৈরি একটা দণ্ড পায়। এই দণ্ড নিয়ে তখন মনে করে যে না, এটাকেই আমরা দৈর্ঘ্যের একক হিসেবে গণ্য করি। তখন এই দণ্ডটা যে পরিমাণ, তখন থেকে এটা দৈর্ঘ্যের একক হিসেবে গণ্য হয় এবং এটাকে 1 মিটার গণ্য করা হয়। কারণ তোমরা জানো যে ওই যে সিস্টেম ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, পরিমাপ নির্ণয়ের যে আন্তর্জাতিক স্বীকৃত পদ্ধতি, সেটা হচ্ছে এসআই পদ্ধতি। সেটাতে কিন্তু মিটারকেই গণ্য করা হয়। কারণ মিটার কিন্তু এইভাবে আবিষ্কার হলো। এই মিটারের ক্ষুদ্রতম ভাগ হচ্ছে সেন্টিমিটার, যেমন 100 সেন্টিমিটারে 1 মিটার। আবার সেন্টিমিটারের ক্ষুদ্রতম ভাগ হচ্ছে মিলিমিটার, 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার। আবার মিটারকে যদি আমরা গুণ করি, তাহলে 1000 মিটারে হয় 1 কিলোমিটার। এইভাবে আমরা ক্ষুদ্র থেকে বৃহত্তর বা বৃহত্তর থেকে গুণ করে করে ক্ষুদ্রতর মানে আমরা আসতে পারি। এইভাবে ভরের একক হচ্ছে কিলোগ্রাম, কারণ এমকেএস পদ্ধতিতে সাধারণত ওখানে এসআই পদ্ধতির সাথে মিলে যায়, ম্যাচ করে, মিটার, কিলোগ্রাম এবং সেকেন্ড। ঠিক আছে, তো এখানে ভরের একক হচ্ছে কিলোগ্রাম। এই কিলোগ্রামের ক্ষুদ্রতম একক হচ্ছে গ্রাম, তার মানে 1000 গ্রামে হয় 1 কিলোগ্রাম। আবার কিলোগ্রামকে যদি আমরা করি 100 কিলোগ্রাম হয় 1 কুইন্টাল। আবার 10 কুইন্টালে হয় 1 মেট্রিক টন, মানে 10 গুণন 100, 1000 কিলোগ্রাম হয় 1 মেট্রিক টন। তাহলে তোমরা সেটা ভরের একক জানলা। আর সময় একক সব ক্ষেত্রে ক্ষুদ্রতমটা সেকেন্ড হিসেবে গণ্য করা হয়। তোমরা তো জানো 60 সেকেন্ডে হয় 1 মিনিট, আবার 60 মিনিটে হয় 1 ঘন্টা, 24 ঘন্টায় হয় 1 দিন, 365 দিনে হয় 1 বছর। তাহলে
বছরকে আমরা 365 দিয়ে গুণ করলে 300 দিন পেয়ে যাবো, দিনকে 24 দিয়ে গুণ করলে ঘন্টা পেয়ে যাবো, ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে মিনিট পেয়ে যাবো, আবার সেইটাকে 60 দিয়ে গুণ করলে আমরা সেকেন্ড পেয়ে যাবো এবং আমরা নির্ণয় করতে পারবো। এখন তোমাদের কাছে একটা জিনিস মনে করে, এই টেবিলটা আছে, এই টেবিলটা মেপে আমি দৈর্ঘ্যের ক্ষেত্রে অন্তত এখন যদি এই টেবিলটার আমি দৈর্ঘ্য মাপি যে 4 ফিট, প্রস্থ 2 ফিট, তাহলে এখানে যদি আমি দৈর্ঘ্য টেবিলের দৈর্ঘ্য গুণন প্রস্থ, ঠিক আছে, সমান দৈর্ঘ্য আমি পেলাম 4 ফুট, গুণন প্রস্থ পেলাম 2 ফুট, তাহলে 4 আর 2 গুণ করলাম, যখন দৈর্ঘ্যের একক ফুট, প্রস্থের একক ফুট, ফুট গুণ করলে হয়ে যায় বর্গ ফুট, তাহলে 4 গুণ 8 বর্গ ফুট। এই টেবিলটার ক্ষেত্রফল হলো, তাহলে ক্ষেত্রফল সমান 8 বর্গ ফুট, এটা হলো ক্ষেত্রফল। এখন আবার যদি আমি টেবিলটার উচ্চতা মাপি, উচ্চতা তাহলে 3 ফুট, তাহলে এই সাথে যদি আমি ক্ষেত্রফলের সাথে যদি গুণ দেই, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে গুণন 3, তাহলে 4 গুণ 8 এটা হলো ক্ষেত্রফল, গুণন 3 এটা হলো উচ্চতা, তার মানে তখন হয়ে যাবে এটা আয়তন, তখন হয়ে যাবে কি আয়তন, এটা হবে তখন ক্ষেত্রফল, দৈর্ঘ্য প্রস্থ শুধু গুণ করলে, আর এটা হয়ে যাবে আয়তন, তখন আয়তন হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য 4, প্রস্থ 2, ক্ষেত্রফল হয়ে গেল 4 গুণ 8 বর্গ ফুট। তার সাথে যখন আমরা আবার উচ্চতা গুণ করব, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে সেটি হবে 4 গুণ 8 3 8 24, 24 ঘন ফুট, তিনটা জিনিস গুণ করলে হয়ে যায় ঘন। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, দৈর্ঘ্য গুণন প্রস্থ হলো ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা হলো আয়তন, তার মানে আয়তনের মধ্যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা আছে, দৈর্ঘ্য আর প্রস্থ হলো ক্ষেত্রফল, তাহলে আমরা বলতে পারি ক্ষেত্রফল গুণন উচ্চতা। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি, যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা সমান ক্ষেত্রফল গুণন উচ্চতা সমান আয়তন, এইভাবে আমরা ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে পারবো। তোমরা দেখো এখানে যখন দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলাম, দুটো রাশিকে গুণ করছি, তখন হয়ে গেছে বর্গফুট, এটি তাহলে যৌগিক একক, এবং দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ উচ্চতা তিনটে রাশিকে গুণ করা হয়েছে ঘনফুট, সেটিও হয়ে গেছে যৌগিক একক। তাহলে এখানে আমরা যৌগিক এককটা একক সমানতার ধারণাও পেয়ে গেলাম। তো যা হোক, এবারে আয়তন নির্ণয় করতে গেলে মনে করো যে একটা নির্দিষ্ট আকৃতির বস্তুর মধ্যে যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তার আয়তন নির্ণয় করতে পারবো, কিন্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ওরকম নাই নির্দিষ্ট, সে তার ক্ষেত্রে কিভাবে আমরা আয়তন নির্ণয় করতে পারবো? তার ক্ষেত্রে আয়তন নির্ণয় করতে পারবো আমরা পানির সাহায্যে। কিভাবে? একটা বস্তুকে আমরা একটা মাপক ফ্লাক্স বা মাপজনের মধ্যে পানি নিব নির্দিষ্ট পরিমাপের, ধরো 100 মিলিমিটার বা 1000 মিলিমিটার পানি নেব, নেওয়ার পর ওই বস্তুটাকে একটা সুতা, শক্ত সুতা দিয়ে বেঁধে পানিতে ডুবাবো। আগের যে মাপ ছিল, বস্তুটা ডুবানোর পর মাপটা যেখানে যাবে, বর্ধিত মাপ থেকে পূর্বের মাপ বিয়োগ করলে যেটা পাওয়া যাবে সেটা হলো ওই বস্তুটার আয়তন। এভাবে আমরা বিভিন্ন আকৃতির বস্তুর আয়তন আমরা নির্ণয় করতে পারবো। তো যা হোক, এখন তাপমাত্রা পরিমাপ, তাপমাত্রা একটা রাশি, তাপমাত্রা পরিমাপ করবো কিভাবে? তাপমাত্রা একক হচ্ছে ডিগ্রি। ডিগ্রি, এই ডিগ্রির আবার ভাগ আছে, কারণ তাপমাত্রা পরিমাপ হচ্ছে যন্ত্র বা স্কেল, যেটাকে বলা হয় থার্মোমিটার। এটি হচ্ছে 3 প্রকার, যত সেলসিয়াস থার্মোমিটার, ফারেনহাইট থার্মোমিটার, কেলভিন থার্মোমিটার, বা সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। এখন যদি আমরা তাপমাত্রা মেপে সেলসিয়াস এককে প্রকাশ করি, তাহলে হবে মনে করো পেয়ে গেলাম 50, তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা মেপে যদি আমরা 60 পাই ফারেনহাইট এককে, তাহলে 60 ডিগ্রি ফারেনহাইট। তারপর যদি তাপমাত্রা মেপে আমরা কেলভিন স্কেলে পাই 70, তাহলে 70 ডিগ্রি কেলভিন। তাহলে তাপমাত্রা পরিমাপের পদ্ধতি বা স্কেল হচ্ছে 3টি: সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। আচ্ছা, এই 3 প্রকার স্কেলের মধ্যে আবার সম্পর্ক আছে। আর আমাদের মানুষের শরীরের সাধারণত তাপমাত্রা
ডাক্তারি কাজে বা হাসপাতালে বা চিকিৎসা ক্ষেত্রে পরিমাপ করা হয় কিসের সাহায্যে? ফারেনহাইটের সাহায্যে। মানুষের শরীরে আদর্শ তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তো আমরা ফারেনহাইট স্কেলে মাপলে ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে পারবো। তবে যদি সেলসিয়াস স্কেলে মাপি, সেলসিয়াস স্কেলে মাপলেও আবার সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করতে পারবো। আবার ফারেনহাইট স্কেলে মাপলে আমরা কেলভিন স্কেলে কনভার্ট করতে পারবো, বা কেলভিন স্কেলে মাপলে আমরা ফারেনহাইট স্কেলে রূপান্তর করতে পারবো। কারণ তিন প্রকার স্কেলের আমার একটা সম্পর্ক আছে, তার একটা সমীকরণ আছে, সূত্র C/5 সমান F মাইনাস 32/9 সমান K মাইনাস 273 ভাগ 5 একটা সমীকরণ আছে, ঠিক আছে? সেই সমীকরণের সাহায্যে আমরা যে কোনো স্কেলে যদি আমরা তাপমাত্রা মাপি, অন্য স্কেলে আমরা রূপান্তর করতে পারবো। মনে করো সেলসিয়াস স্কেলে মান পাচ্ছি, সির মান বসাইলাম, বজ্রগুণ করে এফ এর মান নির্ণয় করতে পারবো। এই দুটোর মধ্যে কেলভিন স্কেলে পাইলে কে এর মান বসাইলাম, বজ্রগুণ করে এফ এর মান আমরা বের করতে পারবো। এইভাবে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারবো। যা হোক, এই অধ্যায়ে আমরা কি কি জানলাম, কথাটা আমাদের মোটামুটি আলোচনা হলো। বৈজ্ঞানিক প্রক্রিয়া কি সেটা আমরা জানলাম, বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো কি কি জানলাম, পরিমাপ কি জানলাম, পরিমাপের একক কয় প্রকার, একক নির্ণয়ের পদ্ধতি কয়টিও কি কি জানলাম, ঠিক আছে? এবং পরিমাপের একক কয় প্রকার সেটা জানলাম। তো যা হোক, আমি এখন তোমাদেরকে এটি বাড়ির কাজ দিব। যেহেতু কথাটা আমাদের করা হয়ে গেল, তোমরা বাড়ির কাজটা খাতায় তুলে নাও, লিখে নাও। বাড়ির কাজ, যেহেতু আমাদের সৃজনশীল পদ্ধতি, একটা সৃজনশীল প্রশ্ন দিব। সূত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, আয়তন, প্রশ্নগুলো আমার নিচে লিখতে হবে, যে কারণে একটু উপরে লিখি। আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আর তোমরা জানো দৈর্ঘ্য আর প্রস্থ মিলে হয় ক্ষেত্রফল, তাহলে এই দুইটা মিলে ক্ষেত্রফল গুণন উচ্চতা। এই সমীকরণটা দিলাম। ক পরিমাপ কি? খ নম্বর হচ্ছে পরিমাপের পদ্ধতি কয়টিও এটা উদ্ভাবনমূলক প্রশ্ন, মনে করে লিখবার জন্য উদ্ভাবন। খ হচ্ছে একটি বস্তুর দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 6 মিটার এবং উচ্চতা 4 মিটার হলে বস্তুটির আয়তন কত? এটা 3 মার্ক। লাস্টে পরিমাপের সব পদ্ধতি আন্তর্জাতিক পদ্ধতি নয়, যুক্তিসহ
ব্যাখ্যা করো, এটা 4 মার্ক। যা হোক, এটা দেওয়া থাকলে সুন্দর করে তোমরা বাড়ি থেকে সৃজনশীল নোট করে নিয়ে আসবা। আমি আগামী দিন দেখবো, আমি আবার সংশোধন করে দিব। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরের বাইরে যাবো না, সংক্রমিত হবো না, এই স্লোগান রেখে আমি আমার আজকের পাঠ শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ।